হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আর একটা বড় মিউচুয়াল ফান্ডের স্ক্যাম নিয়ে, এবং এটা হচ্ছে নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড স্ক্যাম। ওকে, তারা কিভাবে স্ক্যামটা করেছে, কি মানে পরিপন্থীতে এই জিনিসটা করা হয়েছে বা কি মডাস অপারেন্ডি ইউজ করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। এবং এটা থেকে আপনি বুঝতে পারবেন, আমি কন্টিনিউয়াসলি যে বলি যে মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি একটা স্ক্যাম টাইপের জিনিস করে, বা মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি আপনার জন্য বেস্ট রিটার্নটা কখনোই বের করে দেবেন না। অনেকেই আমার কথা শুনে মানে বলেন যে আমি নেগেটিভ কথা বলি ইত্যাদি ইত্যাদি, বাট রিয়েলিটি চেকসটা অনেক বেশি জরুরি, বা রিয়েলিটিতে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি হয় সেই বিষয়টা জানাটা খুব বেশি জরুরি। যদি আপনি সেইগুলোর থেকে মানে দূরে থাকেন রিয়েলিটি থেকে, এবং বাস্তবে যে জিনিসগুলো চলছে সেটার মধ্যে যদি গা ভাসিয়ে দিয়ে থাকেন, তাহলে আপনার যে রিটার্নটা আপনি এক্সপেক্ট করছেন সেই রিটার্নটা কিন্তু তৈরি হবে না। তো আমি যে টাইপের কথা বারবার বলি যে মিউচুয়াল ফান্ড বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার সাথে একটা স্ক্যাম করতে পারে, তার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে এই নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড স্ক্যাম, যেটা হয়েছে 2017 থেকে 2020 মধ্যে, 2021 মোস্ট প্রবাবলি এই পিরিয়ডটার মধ্যে, এবং আজকের ডেটে সেটার উপর সিবিআই এবং তার সাথে সাথে সেবি এবং ইডি এই তিনটে যে বড় বড় এজেন্সিজ আছে তাদের ইনভেস্টিগেশন চলছে। ঘটনাটা ঘটেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তার সাথে নিপন ইন্ডিয়া, ইয়েস ব্যাংক, এই তিনজন মিলে ইনভেস্টারদের টোটাল 2850 কোটি টাকা, অর্থাৎ 2850 কোটি টাকা কিভাবে টোটালি স্ক্যাম করে এই জিনিসটা রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাছে চলে গিয়েছে সেই বিষয়ে একটু ডিসকাশনটা করব। ঘটনাটা হচ্ছে 2017-র দিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইয়েস ব্যাংকের কাছ থেকে দুটো লোন নেয়। একটার অ্যামাউন্ট ছিল সম্ভবত 500 বা 600 কোটি টাকার মতো, আর একটা লোনের অ্যামাউন্ট ছিল 2200 কোটি টাকার মতো, সব মিলে 2850 কোটি টাকা টোটাল লোন অ্যামাউন্ট। ওকে, তো এই 2850 কোটি টাকা ইয়েস ব্যাংকের থেকে লোন নেয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 2017-18 সাল নাগাদ। এরপরে যে ঘটনাটা ঘটে 2016 সাল নাগাদ, অ্যাকচুয়ালি যখন এই জিওর যে বুমটা এসছে বা সেটাকে ফান্ডিং করার জন্য বা এই সমস্ত কিছুর জন্য রিলায়েন্স এই টাকাটা ইয়েস ব্যাংকের থেকে ধার নেয়। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ইয়েস ব্যাংকের তখন ইনভেস্টমেন্টের দরকার পড়ে, এবং তার জন্য ইয়েস ব্যাংক AT1 অর্থাৎ অ্যাডিশনাল টিয়ার 1 বন্ড নামে একটা বন্ড ইস্যু করে। এই বন্ডের বিষয়টা একটু বলি। বন্ড কথার অর্থ হচ্ছে লোন নেওয়া। আপনি যদি কারোর থেকে লোন নেন এবং সেটা যদি কোনো একটা স্ট্যাম্প পেপারে লিখে দেন, দ্যাট ইজ বেসিক্যালি বন্ড, রাইট? অর্থাৎ যখন আমরা কারোর থেকে কোনো একটা জিনিস নিই, আমরা বলি না আমি বন্ড সাইন করেছি অমুক কোম্পানির সাথে, তার মানে একটা স্ট্যাম্প পেপারের মধ্যে আপনি লিখে দিচ্ছেন কোনো একটা কন্ট্রাক্ট হচ্ছে, রাইট? তো এইভাবে বিভিন্ন ব্যক্তি যখন ধার নেয় তারা এরকম বন্ড ইস্যু করে। তো ব্যাংকের ক্ষেত্রে AT1 বন্ড হচ্ছে খুব পপুলার বন্ড। ব্যাংক যদি তার টাকার দরকার পড়ে তাহলে তারা RBI এর থেকে তো একটা সাপোর্ট পায়, তাছাড়াও ব্যাংক নিজে চাইলে AT1 বন্ড ইস্যু করতে পারে। এটা হচ্ছে পারপেচুয়াল বন্ড। পারপেচুয়াল বন্ড কথার অর্থ হচ্ছে নর্মালি যে সরকারি ঋণপত্রগুলো হয় সেগুলোকে যখন আপনি মানে নিচ্ছেন, কিনছেন বা ইত্যাদি ইত্যাদি জিনিস করছেন, সেক্ষেত্রে যে জিনিসটা হয় তার একটা এক্সপায়ারি ডেট থাকে, এবং সেই এক্সপায়ারি ডেটের মধ্যে আপনি ইন্টারেস্টটা পান, এবং তারপরে আপনি গিয়ে যদি সেই বন্ডের পেপারটা জমা করে দেন তাহলে আপনি ওখান থেকে মানে এক্সপায়ারির সময় বন্ডের পেপারটা জমা করার সময় আপনি আসল টাকাটা পেয়ে যাবেন, আর ইয়ারলি আপনি ইন্টারেস্টটা পেতে থাকবেন। এটা হচ্ছে জেনারেলি বন্ডের নিয়ম। বাট AT1 বন্ডের ক্ষেত্রে বা পারপেচুয়াল বন্ডের ক্ষেত্রে রুলটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে বন্ডটা ইস্যু করছে সে যদি চায় যে বন্ডটা কিনে নিতে, তখনই সে কিনে নিতে পারবে। আদারওয়াইজ মানে 5 বছর 10 বছর অন্তর সে যদি চায় ওই বন্ডের পেপারটা কিনতে, তাহলে কিনে নিতে পারবে। আদারওয়াইজ ইন্টারেস্ট দিয়ে সেই বন্ডটাকে ক্যারি ফরওয়ার্ড করা যেতে পারে আনলিমিটেড পিরিয়ড অফ টাইম, এবং এই বন্ডের রিটার্নের পসিবিলিটি খুব একটা থাকে না অনেক ক্ষেত্রে। ওকে, এরপরে যে ঘটনাটা ঘটেছে, নিপন ইন্ডিয়া এই যে মিউচুয়াল ফান্ডের কথা বলছি, নিপন লাইফ মিউচুয়াল ফান্ড, এই মিউচুয়াল ফান্ডটা তখন নাম ছিল রিলায়েন্স নিপন মিউচুয়াল ফান্ড। ওকে, তো এটা রিলায়েন্সের অধীনে ছিল, এবং রিলায়েন্সের অধীনে যখন ছিল তখন রিলায়েন্স কি করেছে, ইয়েস ব্যাংকের থেকে এই যে টাকাটা ধার নিয়েছে সেটা
নিপনকে দিয়ে ইনভেস্টারের যে পয়সাটা ছিল, সেই বিভিন্ন ইনভেস্টাররা যারা নিপন মিউচুয়াল ফান্ডে পয়সা রেখেছে তাদের সেই টাকাটা ইয়েস ব্যাংকে দেওয়া হয়েছে অ্যাজ এ ওই AT1 বন্ড কেনার জন্য। তার মানে বিষয়টা হচ্ছে এইরকম যে রিলায়েন্স এবং ইয়েস ব্যাংক কর্তৃপক্ষ এরা একটা সেটেলমেন্টে এলো, যেখানে রিলায়েন্সের মধ্যে, রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের মধ্যে অর্থাৎ নিপন মিউচুয়াল ফান্ডের মধ্যে যে ইনভেস্টাররা টাকা রেখেছিল সেটা ইনভেস্টেড হলো হচ্ছে ইয়েস ব্যাংকে, এবং ইয়েস ব্যাংকের থেকে লোনটা নিয়ে নিল হচ্ছে রিলায়েন্স। মানে ঘুরপথে ইনভেস্টারের পয়সাটায় চলে গেল রিলায়েন্সের কাছে, রাইট? তো এই ঘটনাটা ঘটেছে, এবং 2020 সালের দিকে যখন ইয়েস ব্যাংকের রিস্ট্রাকচারিং হয় তখন RBI এই AT1 বন্ডকে পুরোপুরিভাবে রাইট অফ করে দেয় এবং বাতিল করে দেয়। এবং এই রাইট অফের ফলে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে নিপন ইন্ডিয়ার কাছ থেকে এই 2850 কোটি টাকা নিপন ইন্ডিয়া আর কিন্তু ফেরত পায়নি। অর্থাৎ ইনভেস্টারের যে পয়সাটা ছিল সেই পয়সাটা কিন্তু ইনভেস্টার ফেরত পেল না। ফলত কি দেখা গেল, নিপনের যে মানে ন্যাবের পরিমাণ যেটা হওয়ার কথা ছিল সেই জায়গায় এই পুরো অ্যামাউন্টটা কিন্তু জিরো হয়ে গেল, রাইট? এবং ন্যাবটা কমে গেল। এইভাবে বিভিন্ন মিউচুয়াল ফান্ড, এটা শুধু নিপনের স্ক্যামটাই ধরা পড়েছে, বা সেটা নিয়ে ধরা পড়ার থেকেও বড় কথা সেটা নিয়ে এখন ইনভেস্টিগেশন চলছে। এই জায়গাতে সেবি, ইডি এবং CBI এই তিনটে বড় এজেন্সি পুরো ঘটনাটার অ্যানালিসিস বা তার সাথে একটা ইনভেস্টিগেশনের জন্য এসছে, এবং এটা জাস্ট এই এক সপ্তাহ আগের ঘটনা। আমি আজকে বলছি তার কারণ হচ্ছে এই 2-3 দিন আগে আমার একজন সাবস্ক্রাইবার তিনি আমাকে বলেছিলেন যে এই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করতে, কারণ টোটাল জিনিসটার ক্ল্যারিটিটার জন্য। তো পুরো ঘটনাটা এইরকমভাবে ঘটেছে, অর্থাৎ ঘুরপথে নর্মাল জেনারেল পাবলিকের টাকা মিউচুয়াল ফান্ডের হাত ধরে ইয়েস ব্যাংকের থ্রুতে গিয়ে রিলায়েন্সের পকেটে গিয়ে ঢুকেছে। তো এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন চলছে। এটা যে কেবলমাত্র এই একটা মিউচুয়াল ফান্ডে ঘটছে সেটা কিন্তু নয়, এটা প্রচুর মিউচুয়াল ফান্ডের সাথে হয়ে আসছে, এবং যে কারণে আপনি যদি একটা লং পিরিয়ড নেন, অর্থাৎ 15 বছর 20 বছর এরকম হরাইজনের টাইম পিরিয়ডে সমস্ত মিউচুয়াল ফান্ডের যদি রিটার্ন দেখেন, আমি লাস্ট 5 বছরের কথা বলছি না, বেসিক্যালি কি হয় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, যে প্রথম 5 বছর রিটার্ন খুব ভালো পাওয়া যায়, তারপরে যখনই মিউচুয়াল ফান্ডের পপুলারিটি চলে আসে তখন প্রচুর পাবলিক সেই মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করা শুরু করে দেয়। যখনই এই ইনভেস্টমেন্টটা করা শুরু করে দেয় এবং মিউচুয়াল ফান্ডের হাতে প্রচুর পয়সা চলে আসে, তখনই কোনো না কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের, কোনো না কোনো পলিটিশিয়ানের, কারোর না কারোর চোখ পড়ে ওই পাবলিক মানিটার দিকে, এবং সেই পয়সাটাকে কোনো না কোনোভাবে ঘুরপথে আত্মসাৎ করার একটা পরিকল্পনা তৈরি হয়ে যায়। এটা জেনারেল পাবলিক বা লেম্যান হিসাবে অনেকেই এই বিষয়টার উপর খোঁজ খবর রাখেন না। তো সেই কারণে কি হয়, 10 বছর 15 বছর 20 বছর ডাউন দ্য লাইন যদি দেখেন, তখন দেখবেন মিউচুয়াল ফান্ডের প্রথম 5 বছরের যে রিটার্নটা আপনি দেখেছিলেন সেটা 20 বছর পর গিয়ে সেই রিটার্নটা আপনি আর দেখতে পাচ্ছেন না। ঠিক এই রিজনের জন্য দেখবেন প্রচুর মিউচুয়াল ফান্ড ম্যানেজার যখন এই জিনিসগুলোতে নিজেদেরকে সাথে অ্যালাইন করতে পারেন না, তারা রেজিগনেশন দিয়ে দেন এবং ফান্ড ম্যানেজার কিন্তু সোয়াইপ হতে শুরু করে দেয়। তারপরে দেখবেন পারফরমেন্স ড্রপ করতে শুরু করে দেয় যে কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এটা মিউচুয়াল ফান্ডের জন্য একটা পুরো মিউচুয়াল ফান্ড পুরো ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বড় দিক, এবং এইভাবে প্রচুর ইনভেস্টারদের পয়সা আত্মসাৎ করা হয়, এবং এটা অনেকেই জানেন না, রাইট? এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে এই টাইপের ঘটনা আপনার সাথে যদি হয় বা এটাকে কি করে অ্যাভয়েড করা যায়। এই কারণে আমি সবসময় যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আপনি মিউচুয়াল ফান্ডের থেকে ETF ইনভেস্টিং করুন। ETF হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের ETF-গুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন যেগুলোতে ভালো ভলিউম রয়েছে। ETF নিয়ে আমি অলরেডি একটা সিরিজ করে ফেলেছি, সেই সিরিজটা আমার এই চ্যানেলের মধ্যে আছে, আপনি চাইলে দেখতে পারেন। দেখে আপনি ETF এর মধ্যে SIP করা শুরু করুন, যেখানে কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন নেই, এবং আপনার যে পয়সাটা আছে সেই পয়সাটা কিন্তু কোনো না কোনো ইন্ডেক্সে বা কোনো না কোনো ETF-এ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অন্তর সেই জায়গাতে অটোমেটিক্যালি যাবে, এবং তার ডিভিডেন্ড থেকে শুরু করে সমস্ত কিছুই ওর মধ্যে অ্যাডজাস্টেড হবে। এই কারণে দেখবেন এই যে এত কিছু ডিসকাশন করলাম, দিস ইজ বেসিক্যালি দ্য রিজন। এই কারণটার জন্যই আপনি দেখবেন বেশিরভাগ মিউচুয়াল ফান্ডই কোনো ইন্ডেক্সকে সেই যে ইন্ডেক্সের সাথে কম্পিট করছে, অর্থাৎ মিড ক্যাপ হলে মিড ক্যাপ, লার্জ ক্যাপ হলে লার্জ ক্যাপ বা নিফটি 50-র সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে দেখবেন সেটাকে বিট করতে পারেন না।
ওকে, তার কারণ হচ্ছে হিউম্যান ইন্টারভেনশন বা মানুষের ইন্টারভেনশন যখনই কোনো একটা মিউচুয়াল ফান্ডে পড়ে, ওই লোভটা অ্যাকচুয়ালি এসে পড়ে এবং সেখান থেকে একটা পার্ট অফ মানি সেটাকে আত্মসাৎ করার পরিকল্পনা তৈরি হয়ে যায়। তো এই জিনিসটাই যথারীতি ঘটেছে এবং এটা দিস ইজ এ ওপেন সিক্রেট, এটা একটা ওপেনলি চলছে মার্কেটের মধ্যে এই সিক্রেটটা, এবং প্রত্যেকেই এই জিনিসটা নিয়ে ইনভেস্টিগেশন করছেন। যদিও এই ইনভেস্টিগেশনের রেজাল্ট ইন্ডিয়াতে কিভাবে হয় সেটা আপনিও জানেন, আমিও জানি, এবং এটা কত বছর পরে গিয়ে রেজাল্টটা আসবে, কারণ 2021-এর ঘটনা যদি আজকে 2025-এর এসে সেটা রিভিল হয়, তার মানে বুঝতেই পারছেন আমাদের জুডিশিয়ারি সিস্টেম কতটা ফাস্ট এবং কত ভালোভাবে আমাদেরকে জাস্টিস দেবে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো সেই জিনিসটাই হয়ে চলেছে কন্টিনিউয়াসলি। এবং আপনাকে যদি আপনার ইনভেস্টমেন্ট সেভ করতে হয় তাহলে নিজে ভালো করে দেখুন আপনার পয়সাটা কোথায় ইনভেস্টেড হচ্ছে, কিভাবে হচ্ছে। আপনার সাথে আরও বিভিন্ন উপায়ে মিউচুয়াল ফান্ড স্ক্যাম করে থাকে, সেই বিষয়গুলো নিয়ে বলতে গেলে একটা বিশাল বড় হিস্ট্রি হয়ে যাবে। আমি যদিও তার দু একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, আপনি মনে করুন মানে আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, ইনভেস্টমেন্টের পর আজকে টাকাটা আপনি রিডিম করতে চান, ঠিক আছে, আজকে আপনি রিডিম করলেন। আপনি যখন রিডিম করছেন তখন বা আপনি যখন কিনছেন প্রত্যেক টাইমে এসআইপি করে করে, আপনাকে কখনোই এই জিনিসটা মিউচুয়াল ফান্ড বলে না যে এই টাকাটা এই পরিমাণ অ্যামাউন্ট আপনার টাকা থেকে কতগুলো শেয়ার কোন প্রাইসে কেনা হয়েছে, রাইট? ঠিক একইভাবে আপনি যদি আজকের ডেটে আপনার 5 লাখ টাকার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও থেকে এক্সিট করেন, আপনাকে জাস্ট ওই ন্যাবটুকুই দেখানো হয়। বাট আজকের ডেটে সারা দিনের মধ্যে যদি আমি দেখি, সে ফর এক্সাম্পল আপনি 5 লক্ষ টাকা কোনো একটা মিউচুয়াল ফান্ডে রেখেছেন এবং সেই মিউচুয়াল ফান্ড 20টা আলাদা আলাদা স্টকে ইনভেস্ট করেছে। তো কোন স্টকে কোন প্রাইসে কোন সময় এক্সিট করেছে সেটা কিন্তু আপনাকে দেখায় না। একটা নির্দিষ্ট দিনের মধ্যে একটা স্টকের কিন্তু প্রচুর প্রাইস হয়, রাইট? এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রাইস হয়। তো এক্সিটের সময়ও ওখানে ট্রিক করে আপনার ন্যাবটাকে কমিয়ে দেওয়াও যেতে পারে। তো এই টাইপের প্রচুর ঘটনা ঘটে এবং ট্রান্সপারেন্সির প্রচুর অভাব আছে। যদিও অনেকে মনে করেন এমআই এই যে এজেন্সিটা আছে, অর্থাৎ মিউচুয়াল ফান্ডকে যারা রেগুলেট করেন বা সেবি, এনারা হয়তো প্রোটেক্ট করছেন, বা দিজ আর দ্য গভর্নমেন্ট বডি, এবং গভর্নমেন্ট বডি কিভাবে অ্যাক্ট করে সেটা আশা করি আমি দুজনেই ভালো করে জানি। তো সুতরাং নিজের পয়সাকে সেফ রাখার চেষ্টা করুন ইটিএফ ইনভেস্টমেন্ট করতে। মার্কেটের মধ্যে থেকেই পয়সা বানানো যায়, বাট রাইট মেথড, রাইট ওয়েগুলো জানুন, নিজের শিক্ষা দীক্ষার ওপরে নিজে ইনভেস্টমেন্ট করুন, টাইম দিন, কারণ আপনার পয়সা অন্য কেউ এসে বাড়িয়ে দেবে না। আপনার পয়সা অন্য কেউ আত্মসাৎ করতে পারে, তার প্রবাবিলিটি অনেক বেশি। আশা করি ভিডিওটা থেকে আপনার যে এসআইপি ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, সেখানে এই ভিডিওটা একটু হলেও আপনাকে তার রিয়েলিটি চেকটা করতে বলবে, অর্থাৎ বাস্তব যে পরীক্ষা নিরীক্ষা করাটা সেটা আপনি করুন। আপনার টোটাল কোন কোন মিউচুয়াল ফান্ডে রয়েছে, কে ফান্ড ম্যানেজার ছিল, ইত্যাদি ইত্যাদি। কারণ আপনি যখন একটা দীর্ঘ সময় পয়সা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, তখন আপনার নিজেকে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত, বোঝা উচিত, রিয়েলাইজ করা উচিত। শুধু ব্লাইন্ডলি অন্য কারোর কথায় ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে কোনোভাবেই নিজের পয়সা ইনভেস্টমেন্ট করবে না, কারণ মার্কেটে স্ক্যামে ভর্তি, টপ টু বটম প্রত্যেকটা লেয়ারেই স্ক্যামার ঘুরে বেড়াচ্ছে আপনার পয়সাকে আত্মসাৎ করার জন্য। সুতরাং সেই দিক থেকে নিজে অ্যাওয়্যার হয়ে নিজের মতো করে ইনভেস্টমেন্ট করুন। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।